ভারতের উগ্রবাদী সংগঠন আরএসএস বা রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের শতবর্ষ ছিল 2025 সাল। এই 2025-এর একেবারে শেষ প্রান্তে এসে গত 29শে ডিসেম্বর নিউ ইয়র্কের বা বলি আমেরিকার অন্যতম প্রভাবশালী দৈনিক দ্য নিউ ইয়র্ক টাইমস দুটি প্রবন্ধ প্রকাশ করে। এই দুইটি নিবন্ধের লেখক তারা ভারত থেকেই বা বলা যায় আরএসএসের হেডকোয়ার্টার নাগপুর থেকে দুটি রিপোর্ট তারা করেছেন। এই দুই রিপোর্টের একটি শিরোনাম হচ্ছে ফ্রম শ্যাডো টু পাওয়ার, হাউ হিন্দু রাইট রিশেপড ইন্ডিয়া। অন্যটির শিরোনাম 5 মোমেন্টস ইন দ্য রাইজ অব দ্য ইন্ডিয়া হিন্দু পাস্ট পাওয়ার হাউস। তো দুটো শিরোনামেই পড়ে বোঝা যাচ্ছে যে এই উগ্র হিন্দুত্ববাদী সংগঠনটিকে শতবর্ষে এসে কিভাবে নিউ ইয়র্ক টাইমসের মতো একটি পত্রিকা দেখছে বা তাদেরকে তুলে ধরছে। এজন্য নিউ ইয়র্ক টাইমস কিন্তু প্রথম পাতায় বিশাল ছবি দিয়েছে আরএসএসের সেবকরা কিভাবে মার্চ করছেন, খাকি প্যান্ট সাদা জামা পরে হাতে লাঠি নিয়ে। তার নিচে নরেন্দ্র মোদির একটি ছবি, ভারতের প্রধানমন্ত্রী, খুব বড় আয়োজন এবং ভেতরে 1 পৃষ্ঠারও বেশি আয়োজন করে তারা পুরো জিনিসটাকে তুলে ধরেছে। দেখুন, শুধু ভারতে না, বিভিন্ন অঞ্চলে যারা অন্তত খেয়াল করেন বা যারা সচেতন নাগরিক তারা কিন্তু এই বিষয়টি খেয়াল করেছেন যে হঠাৎ করে নিউ ইয়র্ক টাইমস এতটা স্পেস দিয়ে, এত জায়গা দিয়ে যে এই খবরটি কেন প্রকাশ করলো, যেখানে তারা বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানরা আমেরিকা সফর গেলে 1 ইঞ্চি ভেতরের পাতায়ও খবর ছাপে না, সেখানে হঠাৎ করে ভারতের একটি উগ্র হিন্দুত্ববাদী সংগঠনকে ঘিরে এত বড় আকারে তাদের ছাপার কারণটা কি। তো এইটা নিয়ে আমরা কথা বলবো। সিডনি থেকে আমাদের সঙ্গে এই বিষয়ে যুক্ত হচ্ছেন ওয়েস্টার্ন সিডনি ইউনিভার্সিটির অধ্যাপক ডক্টর বদরুল আলম খান। অধ্যাপক খান, আপনাকে স্বাগত। আপনাকে অনেক ধন্যবাদ এবং আপনাদের শ্রোতা এবং দর্শক মণ্ডলীকে আমার শুভেচ্ছা এবং শুভকামনা। আপনি তো আন্তর্জাতিক বিভিন্ন বিষয়ের উপর নজর রাখেন এবং প্রতি সময়ই আপনার কাছ থেকে অনেক মূল্যবান মতামত আমরা পেয়ে থাকি। দেখুন, এই বিষয়ে যে প্রশ্নটি আমাদের মতো সাধারণ সবার মধ্যেই উঠেছে, এই আরএসএস বা রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ ভারতের এই সংগঠনটিকে ঘিরে হঠাৎ নিউ ইয়র্ক টাইমস এই ধরনের দুটি প্রতিবেদন প্রকাশ করার পেছনে কি উদ্দেশ্য আছে বলে আপনি মনে করছেন? আপনি ঠিকই বলেছেন যে আরএসএস এর 100তম প্রতিষ্ঠা বার্ষিকী গত বছরে হলো 2025 সালে। 1925 সালে এই সংগঠনটি প্রতিষ্ঠিত হয়েছিল। তো এই সংগঠনের আসল যে উদ্দেশ্য ছিল সেটা হচ্ছে সমাজ সেবামূলক, সমাজে সেবা করা, যুব সমাজকে সমাজ সেবায় অনুপ্রাণিত করা এবং ধীরে ধীরে এটা এমন একটা সংগঠনে পরিণত হয় আজকে যেটা আমরা লক্ষ্য করছি, সেটা হচ্ছে যে এটা একটা উগ্র ডানপন্থী এবং ধর্মীয় প্রতিষ্ঠানে এবং হিন্দুত্ববাদী একটা প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। সুতরাং এর যে প্রেক্ষাপট সেটা কিন্তু আমাদের একটু জানা দরকার। এটা 1925 সাল যখন আমরা বলি তার প্রতিষ্ঠা বার্ষিকী, সেই 1925 সালে ভারতে কিন্তু স্বাধীনতা আন্দোলন হচ্ছে এবং সেখানে মহাত্মা গান্ধী এবং কংগ্রেস পার্টি এই আন্দোলনটাকে এগিয়ে নিয়ে যাচ্ছে স্বাধীনতার জন্য। সুতরাং এর একটা সিগনিফিকেন্স আছে, একটা গুরুত্ব আছে এই কারণে যে স্বাধীনতার সাথেই কিন্তু এই সংগঠনের উৎপত্তি এবং তার বিকাশ। ওই যে শ্যাডোর কথা বলছে, যেটা যে ছায়া থেকে কিভাবে সেটা শক্তিশালী একটা প্রতিষ্ঠানে পরিণত হলো, সেটা কিন্তু একটা দেখার ব্যাপার, কিন্তু ওটা সম্পর্কে আমরা একটু পরে আলোচনা করতে পারি। কিন্তু এই নিউ ইয়র্ক টাইমস এটা পত্রিকা এই প্রকাশ করলো কেন, তার নিশ্চয় একটা তাৎপর্য আছে। এই তাৎপর্যটা হচ্ছে আমার যেটা মনে হয় যে হ্যাঁ, 100 বছর পূর্তি উপলক্ষে এটা তো একটা বড় ঘটনা আরএসএস এর জীবনে, এবং এই আরএসএস এর জীবনের এই যে ঘটনাটা, সেটা নিউ ইয়র্ক টাইমস এর মতো একটা পত্রিকা, যেটাকে আমরা রেডিক্যাল পত্রিকা বলি বা আমেরিকাতে অনেকে বলেন যে এটা একটা লেফট ঘেঁষা পত্রিকা, সেই পত্রিকা এরকম একটা প্রতিবেদন কেন প্রচার করলো বা ছাপালো।
আমার যেটা মনে হয় সেটা হচ্ছে যে একটা গুরুত্ব তো 100 বছর পূর্তি সেটা আছে, কিন্তু আরেকটা গুরুত্বপূর্ণ দিক হচ্ছে যে মোদির প্রতি বর্তমানে ট্রাম্প সরকার, প্রেসিডেন্ট ট্রাম্প, সে কিন্তু খুব একটা খুশি না, নানা কারণে নানাভাবে মোদিকে, প্রধানমন্ত্রী মোদিকে সে নাজেহাল করার চেষ্টা করেছে, ভারতকে নাজেহাল করার চেষ্টা করেছে, অপমান করার চেষ্টা করেছে, এবং তার কারণ রাজনৈতিক এবং ভূ রাজনীতি বিশেষ করে। কিন্তু তারপরেও মোদির সাথে খুব সাম্প্রতিককালে মোদিকে আবার সে হুমকি দিয়েছে ডোনাল্ড ট্রাম্প, যে তুমি যদি রাশিয়ার সাথে তেল বিক্রি চুক্তিটা বলবৎ রাখো এবং তেল চুক্তি যদি চালিয়ে যাও, তাহলে আমরা আবার তোমার উপরে ট্যারিফ বসাবো এবং তোমাকে অবশ্যই বাধ্য করব যে এই চুক্তি থেকে বেরিয়ে আসতে। সুতরাং আমেরিকার প্রেসিডেন্টের একটা চাপ আছে। আর দ্বিতীয় চাপ হচ্ছে যে নিউ ইয়র্ক টাইমস তো একটা লেফট ঘেঁষা পত্রিকা, সুতরাং ভারতে যেটা হচ্ছে এবং মানে আর্টিকেলটা কিন্তু, প্রবন্ধটা কিন্তু অত্যন্ত ক্রিটিক্যাল, অত্যন্ত যদি নাও বলি তাহলে প্রচ্ছন্নভাবে একটা সমালোচনা ধর্মী এই প্রবন্ধটাকে আমি মূল্যায়ন করতে পারি। সুতরাং এর সব মিলিয়ে বলা যায় যে ভারতের প্রতি আমেরিকাবাসীর যে দৃষ্টিভঙ্গি, সেই দৃষ্টিভঙ্গি একটা নেতিবাচক ভূমিকা পালন করছে। আমেরিকায় ভারতীয় অভিবাসীদের প্রতি নানা ধরনের আচরণ হচ্ছে যেটা নেতিবাচক। সেই জন্য সব মিলিয়ে আমার মনে হয় যে আমেরিকা ভারতের প্রতি খুব একটা যে ভালো দৃষ্টিতে ভারতকে দেখছে বা ভারতের রাজনীতিকে, সেটা মনে হয় না। এবং সেখানে এই হিন্দুত্ববাদী এবং উগ্র ধর্মীয় একটা এলিমেন্ট এনে, উপাদান এনে আমেরিকা চেষ্টা করছে ভারতকে অন্য দিক থেকে নাজেহাল করতে। অন্য দিক থেকে বলতে আমি বুঝতে পারি সাংস্কৃতিক এবং রাজনৈতিক দিক থেকে। সুতরাং এইভাবে আমি মূল্যায়ন করি। এর বাইরে এখনো পর্যন্ত কিছু মনে হচ্ছে না যে নিউ ইয়র্ক টাইমস এত ঘটা করে এবং এত বড় করে এরকম একটা আর্টিকেল ছাপালো। এইটাই আমার মনে হয় যে একটা জিও পলিটিক্যাল দৃষ্টিকোণ থেকে আমি এটা দেখতে চাই, এবং সেখানে ভারতকে একটা নেতিবাচক দৃষ্টিকোণ থেকে তাকে দেখা। ব্রিক্স এর সাথে ভারতের যে সম্পর্ক, এবং ভারতের ফাউন্ডিং মেম্বার, সুতরাং ব্রিক্সকে এখন আক্রমণ করছে আমেরিকা বিভিন্ন দিক থেকে। এবং ভেনেজুয়েলার যে ঘটনাটা ঘটছে সেটাও কিন্তু এখানে তাৎপর্যপূর্ণ। সুতরাং আমেরিকা যেভাবে একটা আক্রমণাত্মক একটা রাজনীতি এখন শুরু করছে, বিশেষ করে দক্ষিণ আমেরিকায় এবং আমাদের ভারতবর্ষেও সেটার প্রতিফলন আমরা লক্ষ্য করব। সব মিলিয়ে আমার মনে হয় যে নিউ ইয়র্ক টাইমস পত্রিকার এই প্রবন্ধটি ওই আলোকে আমি দেখতে চাই, এবং সেখানে ভারতকে একটা নেতিবাচক দৃষ্টিকোণ থেকে দেখা হচ্ছে। হ্যাঁ, কিন্তু এই যে আপনি নিবন্ধটি একটি তো নয়, দুটি নিবন্ধ ছেপেছে আপনার নিউ ইয়র্ক টাইমস। সেই নিবন্ধে যে মূল উপাদান যেটা, যে 1947 সালের পর থেকে কংগ্রেসের নেতৃবৃন্দ বা ভারতের নেতৃবৃন্দ দেশটিকে একটি অসাম্প্রদায়িক, পরে ইন্দিরা গান্ধী এসে একে ধর্মনিরপেক্ষ দেশ হিসাবে তুলে ধরার কথা বলেছিলেন। সেইখান থেকে আপনার যে প্রতিবেদন, এই প্রতিবেদনে সুস্পষ্ট অভিযোগ করা হচ্ছে যে ভারতের প্রতিটি ক্ষেত্রে সরকারি কর্মকর্তা, কর্মচারী, শিক্ষা প্রতিষ্ঠান, সাংস্কৃতিক জগৎ, এমনকি পুলিশ এবং সেনাবাহিনী পর্যন্ত সব কিছুই আরএসএসের আলোকে হচ্ছে এবং আরএসএসের মতাদর্শ অনুযায়ী সব কিছু গড়ে উঠছে। এইটা বিশেষত নরেন্দ্র মোদী 2014 সালে ক্ষমতায় নেওয়ার পর থেকে এই ঘটনাটি আরও অনেক বেশি করে ঘটছে। বলা হচ্ছে যে এমনভাবে জিনিসটি ভারতের একেবারে মৌলিক পরিবর্তন ঘটানো হচ্ছে যে যেখানে এরপরে নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী আগামী দিনে থাকুন বা না থাকুন, বিজেপি ক্ষমতায় থাকুক বা না থাকুক, অন্য কেউ এসেও আর আপনার কোনো জায়গায় তারা পরিবর্তন করতে পারবে না, কারণ সর্বত্রই যে লোকটিকে দেখবে সে আরএসএসের লোক। সেটা বিচার বিভাগ হতে পারে, সেটা প্রশাসন হতে পারে, সেটা সেনাবাহিনী হতে পারে, সেটা পুলিশ হতে পারে, সর্বত্রই একই ব্যবস্থা, একই পরিস্থিতি কায়েম করছে। এই বিষয়টি আপনি কিভাবে দেখবেন?
হ্যাঁ, বিষয়টা আসলে গুরুত্বপূর্ণ এবং লক্ষ্য করার বিষয় যে আরএসএস চরিত্রগতভাবে বদলিয়ে যায় বিশেষ করে 1977 সালের পরে। 1977 সালে ইন্দিরা গান্ধী ভারতে জরুরি অবস্থা এবং জরুরি অবস্থা জারি করে এবং এই জরুরি অবস্থা চলে 1979 সাল পর্যন্ত। এই 2 বছরের ভেতরে আরএসএস তার নিজেকে এমনভাবে গড়ে তোলে যে এটা একটা পলিটিক্যাল পার্টির একটা অধ্যাপক খান, আমি 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 যদি একটু একটু আপনাকে মানে যদি ভুল না হয়ে থাকে আমি যদি একটু সংশোধন করি, জরুরি অবস্থা সম্ভবত 1975 সালে জারি করা হয়েছিল এবং 1977 সালে সম্ভবত জরুরি অবস্থা প্রত্যাহার হয় এবং 1977 সালের যে নির্বাচন হয় সেখানে জনতা পার্টির সরকার গঠিত হয় এবং মোরারজি দেশাইয়ের নেতৃত্বে সরকার গঠিত হয়। হ্যাঁ, 1977 সালে জরুরি অবস্থা শেষ হয় এবং এরপরে 1980 সালে এই ভারতীয় জনতা পার্টি নামে একটি পার্টি আত্মপ্রকাশ করে এবং এই পার্টিটা গ্র্যাজুয়ালি মানে ক্রমেই এই পার্টিটা শক্তিশালী হতে থাকে, বিশেষ করে ইন্দিরা গান্ধীর পতনের পরে এবং ভারতের যে সার্বিক অবস্থা এবং রাজনীতি যেভাবে চলছিল তার আলোকে এই রাজনৈতিক ধারাটা, ধর্মীয় ধারাটা এটা আত্মপ্রকাশ করে অত্যন্ত শক্তিশালী হয়ে। এই আলোকে দেখার জন্য এবং আপনি যেটা বললেন যে ভারতের প্রতিটা প্রতিষ্ঠানে আরএসএস অত্যন্ত শক্তিশালী একটা অবস্থান নিয়ে আছে এবং সেটা সামরিক বাহিনী থেকে শুরু করে সমাজের প্রতিটি স্তর, সরকারি প্রতিষ্ঠানগুলোতে, রাষ্ট্রে, এবং এখন এমন একটা পরিস্থিতি সৃষ্টি হয়েছে যেখানে আরএসএস যেটাই বলছে সেটাই মূলত ভারতীয় জনতা পার্টি এবং নরেন্দ্র মোদী 2014 সালে ক্ষমতায় আসার পর থেকে এই ধারাটা চলে এসছে। তো এই ধারার যে সমস্ত বহিঃপ্রকাশগুলো সেটাও আমাদের একটু জানা দরকার, বা কিভাবে এই রাজনীতিটাকে তারা শক্তিশালী করছে। সেটা হচ্ছে যে প্রথমে হচ্ছে যে তারা মুসলিম দোকানপাটের বিরুদ্ধে অবরোধ করার কথা বলছে, সেখান থেকে কোনো ক্রেতা যেন মুসলিম দোকান থেকে না কেনে, হিন্দু মুসলিম বিবাহের বিরুদ্ধে, এবং যদি কোনো সন্দেহ হয় যে হিন্দু মেয়ে বা ছেলে মুসলিম মেয়ে বা ছেলের সাথে প্রেম করছে সেখানে একটা ভিজিল্যান্টি গ্রুপের মতো তাদেরকে আক্রমণ করা হচ্ছে। গোমাংস বিক্রির উপরে নানাভাবে, নানা স্থানে, নানা মাত্রায় একটা সন্ত্রাসী একটা তৎপরতার মধ্য দিয়ে তারা এটাকে বন্ধ করার চেষ্টা করছে। সুতরাং একটা কালচারাল এবং সাংস্কৃতিক এবং একটা সামাজিক এমন একটা পরিবেশ সৃষ্টি হয়েছে যে যেখানে এই হিন্দু ধর্মের প্রভাব, এবং তারা ওপেনলি বলছে, খোলাখুলি বলছে যে ভারত হবে হিন্দু রাষ্ট্র, এবং সেই হিন্দু রাষ্ট্রের ভেতরে যে সমস্ত সংখ্যালঘু সম্প্রদায় আছে, এবং তাদের সংখ্যা তো আর কম নয়, প্রায় 200 মিলিয়ন, তার মানে 20 কোটির মতো বা তারও একটু বেশি মানুষ, তারা মুসলিম এবং খ্রিস্টান ধর্মে বিশ্বাস করে, এবং তারা এখন সংখ্যালঘু ভারতে, কিন্তু তাদেরকে দ্বিতীয় ক্লাসের সিটিজেন, নাগরিক হয়ে থাকতে হবে, এবং তারা যদি বিদ্রোহ করে বা এর বিরুদ্ধে তারা যদি প্রতিরোধ করে বা প্রতিবাদ করে তাহলে তাদের বিরুদ্ধে কঠোর শাস্তি নেওয়া হবে, এবং সেটা আরএসএস তার ক্ষমতা রাখে, এটা আমি মনে করি। এই কারণে যে আপনি 1959 সালে ভারতের একজন এই আরএসএস এর একজন অত্যন্ত প্রভাবশালী একজন নেতা MS গোলওয়াকার, এই MS গোলওয়াকার হ্যাঁ একটা বই লিখেছিলেন, এবং সেই বইয়ে তিনি বলছেন যে হিটলার যেভাবে ইহুদিদেরকে বিতাড়িত করেছে এবং তাদের উপরে সন্ত্রাসী আক্রমণ চালিয়ে তাদের নিধনটাকে নিশ্চিত করার চেষ্টা করেছিল অন্ততপক্ষে, সেই ধরনের একটা প্রক্রিয়া আমাদের ভারতে চালানো দরকার, বিশেষ করে মুসলিমদের বিরুদ্ধে। সুতরাং এই দিকগুলো ভারতীয় জনতা পার্টি যখন ক্ষমতায় আসলো তখন থেকে কিন্তু, বিশেষ করে নরেন্দ্র মোদী যখন গুজরাটের যখন রাষ্ট্রপ্রধান ছিলেন,
গুজরাটের যখন প্রধান ছিলেন তখন তিনি কিন্তু সেখানে একটা মুসলিম হিন্দু একটা দাঙ্গা হয় এবং সেই দাঙ্গায় নরেন্দ্র মোদী 2002 সালে। পরোক্ষভাবে তিনি এই দাঙ্গাকে উস্কিয়ে দিয়েছিলেন বলে অনেকের দাবি, এবং সেখানে পুলিশ বাহিনী নিষ্কর্ম ছিল এবং সেখানে কয়েক হাজার মুসলিমদেরকে হত্যা করা হয়, এবং এটা সারা বিশ্বে একটা আলোড়ন সৃষ্টি করে। এবং নরেন্দ্র মোদীকে কিন্তু আমেরিকায় ঢুকতে দেওয়া হয় না এক পর্যায়ে, যখন সারা পৃথিবীতে এই ঘটনা নিয়ে তোলপাড় সৃষ্টি হয়। সুতরাং নরেন্দ্র মোদীর হাতে কিন্তু অনেক রক্ত আছে। এই দিক থেকে আমি বলতে পারি যে সে কিন্তু এই ধরনের একটা রাজনীতি করে সে মুসলিমদেরকে কোণঠাসা করা এবং তাদেরকে দ্বিতীয় ক্লাস সিটিজেন হিসেবে ভারতে তাদের জায়গা সুরক্ষিত করার জন্য যে সমস্ত পদক্ষেপ নিচ্ছে সেটা এই আরএসএস এরই একটা বহিঃপ্রকাশ। এবং এটা অত্যন্ত উদ্বেগজনক যে সারা ভারতে যদি প্রতিটি প্রতিষ্ঠানে যদি আরএসএস বাহিনীর লোকজন যদি ক্ষমতা দখল করে থাকে। এবং আমি আর একটা জিনিস বলতে চাই, আরএসএস এর কেবল যে ওই যুব সমাজ বা তারা রাস্তায় যে সমস্ত মানুষজন লাঠিসোঁটা নিয়ে দৌড়াদৌড়ি করে তারাই কেবল না, একটা ইন্টেলেকচুয়াল একটা বুদ্ধিবৃত্তিক একটা পরিসর তৈরি করা হয়েছে ভারতে, যারা এই হিন্দুত্ববাদ বা হিন্দুবাদ বা হিন্দুত্ববাদ এইরকম একটা আইডিওলজি বা একটা নীতি নিয়ে তারা অগ্রসর হচ্ছে, এবং তারাই কিন্তু এই রাজনীতিকে ইন্ধন যোগাচ্ছে। সুতরাং এটা একটা মারাত্মক রকমের একটা কি বলা যায় অশনি সংকেত বলতে পারি আমরা, বিশেষ করে যখন প্রতিবেশী দেশ পাকিস্তান, আফগানিস্তান, বাংলাদেশ এই সমস্ত দেশগুলোতে মুসলিম অধিষ্ঠিত দেশ, মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ। সুতরাং ভারতে যদি এইরকম একটা অবস্থা সৃষ্টি করা হয় মুসলিমদের জন্য, সংখ্যালঘু সম্প্রদায়ের জন্য, তাহলে তার প্রভাব বাংলাদেশেও পড়ে এবং পাকিস্তানেও পড়ে। সুতরাং এটাকে যেভাবেই হোক না কেন একটা নিয়ন্ত্রণে আনার জন্য আমার মনে হয় যে কোনো না কোনো একটা ব্যবস্থা নেওয়া উচিত, এবং বিশ্বের যে সমস্ত পরাশক্তি আছে বা রাজনীতিতে যাদের প্রভাব আছে তাদের এই দিকটা লক্ষ্য করার ব্যাপার আছে। এবং ভারতীয় উপমহাদেশে আমাদের আঞ্চলিক ক্ষেত্রেও এর একটা ব্যবস্থা নেওয়া যেতে পারে, যেটা সম্পর্কে আমি একটু পরে আলাপ করতে চাই। কিন্তু এর সবকিছু মূলে রয়েছে কিন্তু আমাদের ভারতবর্ষে ব্রিটিশ শাসন, এবং সেই ব্রিটিশ শাসনটাকে কেন্দ্র করে একটা আলোচনা হতে পারে। আমি মনে করি যে আপনি আমাকে একটা প্রশ্ন করতে পারেন এই ব্রিটিশ শাসন নিয়ে। ব্রিটিশ শাসনের সাথে এই ভারতীয় আরএসএস থেকে শুরু করে ধর্মীয় রাজনীতির যে সম্পর্কটা, সেই সম্পর্কটা কিভাবে বিকশিত হলো এবং এই পর্যায়ে নিয়ে আসলো, যখন শুধু আমরা ভারতকেই বলতে মানে নির্দিষ্ট করে আলোচনাটা করতে পারি না, ইভেন আমাদের বাংলাদেশ এবং পাকিস্তানেও কিন্তু ওই একইভাবে একটা ধর্মীয় উগ্রতা আমরা লক্ষ্য করছি বিভিন্ন মাত্রায় বিভিন্নভাবে, এবং চেষ্টা হচ্ছে যেন রাষ্ট্রের যে সমস্ত প্রতিষ্ঠান আমলাতন্ত্র থেকে শুরু করে রাষ্ট্রের আরো অন্যান্য অঙ্গ প্রতিষ্ঠান এবং সংগঠন, সেখানেও এই ধর্মীয় একটা প্রভাবিত একটা পরিসর সৃষ্টি করা যায়। এবং সেটার জন্যে যেমন হিন্দু বিরোধিতা বাংলাদেশে বা পাকিস্তানে সেটা আরো বেশি উচ্চারিত হয়, অন্যদিকে ভারতে মুসলিম বিরোধিতাও যেন এটা একটা আন্দোলন হিসেবে দাঁড়ায়। সুতরাং এই দুটোকেই এই দুই ধারাটাকেই কিন্তু আমাদের সমালোচনা করা উচিত, এবং তার জন্য কোনো যদি বিকল্প থাকে সেটি নিয়ে আমাদের ভাবার বিষয় আছে বলে আমি মনে করি। হ্যাঁ, এইখানে আমি একটু আগের বিষয়ে ফিরে যাই যে আপনি জানেন যে গত 25শে ডিসেম্বর যেদিন ছিল পবিত্র বড়দিন খ্রিস্টান সম্প্রদায়ের জন্য, এই দিন ভারতবর্ষের বিভিন্ন অঞ্চলে বিশেষত বিজেপি শাসিত রাজ্যগুলোতে, মধ্যপ্রদেশ, আপনার উত্তরপ্রদেশ, রাজস্থান, নানা অঞ্চলে এই খ্রিস্টান ধর্মাবলম্বীদের উপর এই বড়দিন পালনের ব্যাপারে ভীষণভাবে আঘাত করা হয়েছে। তাদের জিনিস এই দিন তারা সান্টা ক্লজ থেকে শুরু করে বিভিন্নভাবে গির্জাকে সাজান, সব কিছু ভাঙচুর করা হয়েছে। এইটা কিন্তু সব
পত্রিকাই মোটামুটি বাইরের সবগুলো পত্রিকায় এই খ্রিস্টানদের উপর এই অত্যাচারের ঘটনা বা এই ধরনের হামলার ঘটনা আরএসএস বাহিনীর এটা কিন্তু ফুটে উঠে এটা কিন্তু প্রকাশিত হয়েছে। ঠিক তার 4 দিন পরে আমরা দেখলাম যে নিউ ইয়র্ক টাইমসে যখন লেখা হচ্ছে এই ধরনের প্রতিবেদন, সেখানে মুসলিমদের পাশাপাশি কিন্তু খ্রিস্টানদের কথাও বারবার উল্লেখ করা হচ্ছে যে এই খ্রিস্টানরাও মানে আরএসএস যাদের পছন্দ করে না তাদের মূলত দুটি সম্প্রদায়কে, একটি হচ্ছে মুসলমান আরেকটি হচ্ছে খ্রিস্টান। তো এইটাকে আপনি মানে কিভাবে দেখবেন? হ্যাঁ, এটা ওই একই সূত্রেই দেখা আমার মনে হয় যে ভারতকে একটা হিন্দু সংখ্যাগরিষ্ঠ এবং হিন্দু রাষ্ট্রে পরিণত করার একটা প্রচেষ্টা নরেন্দ্র মোদী হাতে নিয়েছে এবং সেটা তার বহিঃপ্রকাশ ঘটছে নানাভাবে এবং তার পায়তারা চলছে নানাভাবে এবং আলটিমেটলি এই উদ্দেশ্যটাই হচ্ছে যে ভারতকে একটা ধর্মীয় রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত করা। আপনি লক্ষ্য করে দেখেন এই যে অযোধ্যার যে বাবরি মসজিদ ভাঙা, সেই সময় থেকে শুরু করে আজ পর্যন্ত যে উগ্র হিন্দুত্ববাদী একটা ধারা ভারতে প্রতিষ্ঠিত হয়েছে, সেই সময় থেকে শুরু করে যেমন খ্রিস্টানদের বিরুদ্ধে তেমনি মুসলিমদের বিরুদ্ধে একটা সুপরিকল্পিত একটা আন্দোলন আরএসএস এর মধ্যে থেকে তো বটেই, সেই সাথে অন্যান্য রাজনৈতিক দলের, আঞ্চলিক রাজনৈতিক দলের ভেতরে এটা প্রসারিত হচ্ছে এবং এটা একটা সার্বজনীন একটা ব্যাপার হয়ে দাঁড়িয়েছে ভারতের ক্ষেত্রে। এবং ভারতের যে আগের যে নীতি ছিল, যে ধর্মনিরপেক্ষতা এবং সহনশীলতা এবং গান্ধীর যে বাণী এবং নেহেরুর যে অবস্থান, যে আধুনিক একটা রাষ্ট্র হিসেবে ভারতকে তৈরি করা, সেই জায়গা থেকে ভারতের বিচ্যুতিটা অত্যন্ত লক্ষণীয় এবং আমি মনে করি এটা অত্যন্ত উদ্বেগকর। যদি 25শে ডিসেম্বরের এই যে বড়দিনের অনুষ্ঠানে যেভাবে তারা হামলা করেছে তার বিভিন্ন চিত্র এবং টেলিভিশনে আমরা লক্ষ্য করে দেখেছি, সেগুলো অত্যন্ত নিন্দাজনক এবং ঠিক একইভাবে মুসলিমদের উপরে যেভাবে আলোকপাত হচ্ছে। আমি কিছুদিন আগে একটা আর্টিকেল পড়লাম, একটা প্রবন্ধ পড়লাম এক ভদ্রমহিলার, ভারতীয় ভদ্রমহিলার, নামটা এখনই তাৎক্ষণিকভাবে মনে আসছে না। তো তিনি বলছেন যে ভারতের এই রাজনীতির সাথে কিন্তু একটা ভূ রাজনীতিরও একটা যোগসূত্র আছে বলে মনে করি। এই কারণে তিনি মনে করেন এই কারণে যে কেবলমাত্র যে ভারতে আমাদের মুসলিম মেয়েদেরকে অনলাইনে অকশনে বিক্রি করার মানে নাটক হচ্ছে তাই নয়। আপনি লক্ষ্য করে দেখেন ইসরায়েলে যে মুসলিমদের বিরুদ্ধে, গাজার মুসলিমদের বিরুদ্ধে ইসরায়েলে যে আন্দোলন, যে গণহত্যা এবং হত্যাকাণ্ড চলছে, সেই পরিপ্রেক্ষিতে কিন্তু ভারত একটা টু শব্দ করেনি না, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে ইসরায়েলের সেনাবাহিনীর সদস্যরা, অফিসাররা বিশেষ করে, তারা ভারতে আসে, ওই যুদ্ধ শেষ হওয়ার পরে তাদেরকে ভারতে পাঠানো হয় ভারতের নানা বিশ্রামাগারে, সেখানে বিশ্রাম নেওয়ার জন্য, সেটাকে ইংরেজিতে যেটা বলে রিকুপারেট করা, মানে আরো পুনর্জীবিত হয়ে ফিরে আসা। এটা হচ্ছে, আপনি বলিউডকে দেখেন, বলিউডে কিন্তু যে সমস্ত ছবি তৈরি করছে ইদানিং কালে গত 10 বছর ধরে, সেখানে কিন্তু এই ভারতের এই যে হিন্দুত্ববাদী একটা যে আইডিওলজি, সেই আইডিওলজিটাকেও তারা প্রমোট করছে নানাভাবে। ভারতের অতীত ইতিহাসকে নিয়ে, পৌরাণিক ইতিহাসকে নিয়ে তারা নানা চরিত্রকে কেন্দ্র করে তারা এইরকম একটা প্রোপাগান্ডা করছে। সুতরাং ইসরায়েলের সাথে ভারতের একটা অত্যন্ত ওতপ্রোত সম্পর্ক আছে এবং ভারতের সম্পর্কটা কেবলমাত্র যে এই অর্থনৈতিক বা মানব সম্পদ ইসরায়েলে পাঠানোর মধ্যে না, একটা আইডিওলজিক্যাল একটা ন্যারেটিভ এখানে আছে যে ভারত মনে করে যে পাকিস্তান বা বাংলাদেশে একটা সন্ত্রাসবাদী একটা ধারা প্রতিষ্ঠিত হয়েছে মুসলিম এক্সট্রিমিস্টদের, এবং সেখানে ইসরায়েলকে, এবং ইসরায়েল হচ্ছে একটা ভিকটিম, এবং সেই কারণে ইসরায়েলের সাথে ইসরায়েলকে সমর্থন দেওয়া পরোক্ষ বা প্রত্যক্ষভাবে সেটাও ভারত নানাভাবে সেটা চেষ্টা করেছে। এমনকি আপনি লক্ষ্য করে দেখেন ভারতে কিন্তু ইসরায়েলের প্রতিষ্ঠা বার্ষিকী বা তাদের স্বাধীনতা দিবস পালন করা হয় এবং ইসরায়েলের একজন অত্যন্ত
বিখ্যাত একজন গায়ক, ইসরায়েলে বিখ্যাত, অত্যন্ত বিখ্যাত এবং পশ্চিমা বিশ্বে বিখ্যাত। সে কিন্তু ভারতে এসে নানা জায়গা অনুষ্ঠানও করেছে এবং সেই গানের ভেতরে যে সমস্ত গান সে করে সেই গানগুলোর ভেতরে কিন্তু মুসলিম বিদ্বেষ এবং বিশেষ করে প্যালেস্টাইনি জনসাধারণের বিরুদ্ধে নানা ধরনের অপপ্রচার বা নানা ধরনের নিন্দা সূচক কথাবার্তা সেই গানের সরল লিপিতে আছে আর কি। সুতরাং ভারতের এটা কেবলমাত্র যে শুধু মুসলিমদের বিরুদ্ধে নয়, একটা যে বিশাল আকারে যে ন্যারেটিভটা ভারত সৃষ্টি করার চেষ্টা করছে বা প্রতিষ্ঠা করার চেষ্টা করছে, সেখানে কেবলমাত্র মুসলিমরাই নাই, সেখানে খ্রিস্টানরাও এবং এমনকি আরো অন্যান্য আদিবাসীরাও যদি থাকে, অন্য ধর্মাবলম্বী বা অন্য প্রথা প্রতি তাদের যাদের বিশ্বাস আছে তাদেরকেও কিন্তু আলটিমেটলি আক্রমণ করবে। কিন্তু আমার যেটা আমি বলতে চাই যে এই সবকিছুর মূলে কিন্তু রয়েছে আমাদের ব্রিটেনের শাসন। যে ব্রিটিশ সাম্রাজ্যবাদ এবং উপনিবেশবাদ যখন আমাদের এখানে আসে, তারা কিন্তু দুটো জিনিসকে টার্গেট করেছে। আমি একটু এইখানে আসতে চাচ্ছিলাম যে ব্রিটিশদের যে ডিভাইড অ্যান্ড রুল এই ভারতীয় উপমহাদেশে তারা চালিয়ে গেছেন, তারই যদি মানে বিষবৃক্ষ হয়, একদিকে আরএসএস, অন্যদিকে মুসলিম লীগ বা অন্যান্য ও ধর্মবাদী সংগঠনগুলো, তাহলে আপনি একটু আগেই বলছিলেন যে কিভাবে ব্রিটিশ শাসন ব্যবস্থা এই জিনিসকে ফুলে ফলে পল্লবিত করতে সাহায্য করেছে, কেন তারা আজকে এই জায়গায়, এই বিষয়টা যদি একটু সংক্ষেপে আমাদের দর্শক শ্রোতাদের বলেন। হ্যাঁ, সেটা আসলে গুরুত্বের, এবং আমি মনে করি যে এই যে সমস্ত সমস্যাগুলো আমাদের ভারতীয় উপমহাদেশে এখন আমরা লক্ষ্য করি, বিশেষ করে ধর্মকে কেন্দ্র করে, সেটা কিন্তু তার উৎপত্তি হচ্ছে ওখানে। ব্রিটিশরা যখন এখানে আসে তখন প্রথমে তারা শুরু করে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি দিয়ে। ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি একটা কোম্পানি, তো সে এখানে এসে লুণ্ঠন করে, সেটা একটা দিক। কিন্তু সিপাহী বিদ্রোহের পরে যখন ব্রিটিশ রাজতন্ত্র আমাদের এখানে শাসনভার গ্রহণ করলো, তখন থেকে কিন্তু একটা সুপরিকল্পিতভাবে এই দেশকে, ভারতকে কিভাবে শাসন করা যায়, যেটা মিশেল ফুকো ফরাসি দার্শনিক বলেছেন গভর্নমেন্টালিটি, কিভাবে গভর্ন করা যায়, সেই গভর্নের একটা ছক তারা এঁকেছিল। এবং সেখানে কিন্তু তাদের দুটো উদ্দেশ্য ছিল। একটা হচ্ছে যে ভারতের যে সমস্ত ঐতিহ্য আছে, ট্রেডিশন আছে, সেটা ধর্মীয় ট্রেডিশন বলি বা সামাজিক ট্রেডিশন বলি, কৃষ্টি সংস্কৃতি ইত্যাদি ইত্যাদি, সেগুলোকে আক্রমণ করা, কারণ সেগুলো আধুনিক সমাজের সাথে কম্প্যাটেবল না বা মেলে না। এবং আমাদের মনে রাখা দরকার যে ব্রিটেন কিন্তু একটা আধুনিক রাষ্ট্র হিসেবে আমাদের এখানে এসেছে এবং একটা আধুনিক রাষ্ট্র ব্যবস্থা আমাদের ভারতবর্ষে প্রতিষ্ঠা করার জন্য তারা আপ্রাণ চেষ্টা করেছে, এবং সেখানেই আসে ওই গভর্নমেন্টালিটির প্রশ্ন। সুতরাং তারা প্রথমেই দেখানোর চেষ্টা করেছে যে আমাদের উপমহাদেশে যে ধর্ম আছে, বিশেষ করে হিন্দু ধর্ম এবং মুসলিম ধর্ম, তারা অত্যন্ত কুসংস্কারাচ্ছন্ন এবং এই ধর্মের ভেতরে পরিবর্তন না আনলে হবে না। এবং সেই কারণে কিন্তু রাজা রামমোহন রায় এবং আরো অন্যান্যরা এই যে রেনেসা আন্দোলন বাংলায় করেছিল, সতীদাহ প্রথা নিবারণ ইত্যাদি ইত্যাদি, সেটা কিন্তু ব্রিটিশরাই কিন্তু এটাকে প্রমোট করেছিল। আর একটা দিক হচ্ছে যে ভারতকে যদি শাসন করতে হয়, তাহলে এই হিন্দু এবং মুসলিমের যে বিভেদটা, সেটাও কিন্তু আরো একটু জাগ্রত করা, আরো একটু উস্কে দিয়ে দুই সম্প্রদায়কে একে অপরের বিরুদ্ধে দাঁড় করিয়ে সেখানে তাদের শাসন এবং রাজত্বটাকে দীর্ঘ করা। সুতরাং আমাদের দেশে এই যে হিন্দু, আমরা অবশ্যই জানি যে ওই বন্দুকের টোটার ভেতরে যে শুয়োরের চর্বি এবং গরুর চর্বি দিয়ে যেভাবে তারা এই টোটা তৈরি করেছিল, সেখানে কিন্তু ওই যে হিন্দু এবং মুসলিমদের একটা বিভেদ সৃষ্টির একটা বড় পায়তারা ছিল। সুতরাং তারা কিন্তু এগুলো করেছে অত্যন্ত সুপরিকল্পিতভাবে, এবং তারই জের হিসেবে আমরা আজকে এই হিন্দু এবং মুসলিম বিভেদটাকেই আমাদের প্রতিটা দেশের, সে পাকিস্তান বলি, বাংলাদেশ বলি এবং ভারত বলি, এই বিভেদটাকেই নিয়েই কিন্তু রাজনীতি হচ্ছে, এবং এই বিভেদের
স্ট্রাকচার থেকে আমরা বেরিয়ে আসতে পারিনি। আপনি যদি আমাদের দেশের ইতিহাসটাকে দেখেন, তাহলে এই যে ইংরেজ শাসন শেষ হওয়ার পরে 1947 সাল থেকে আমরা এই যে হিন্দু এবং মুসলিমের এই যে বিরোধটাকেই কিন্তু আমরা কেন্দ্র করে আমরা রাজনীতি করেছি। আমাদের দেশে পাকিস্তান, বাংলাদেশ এবং ভারতে এই প্রতি তিনটে দেশে আমাদের রাজনীতির মূল বিষয় হচ্ছে এই ধর্মকে কেন্দ্র করে। এক ধর্মের বিরুদ্ধে আর এক ধর্ম বলছে, আর এক ধর্মের বিরুদ্ধে আরেক ধর্ম বলছে। সুতরাং এই যে সাম্প্রদায়িকতার যে বিষবাষ্প আমাদের এখানে বপন করে গেছে ব্রিটিশরা, সেই বপন থেকে আমরা কিন্তু স্বাধীন হতে পারে নাই। এবং সেই কারণে আমি মনে করি যে আমাদের এই উপমহাদেশের যে তিনটি রাষ্ট্র, বিশেষ করে হিন্দু এবং মুসলিম অধিষ্ঠিত, তারা মুখে যদি যতই বলুক না কেন যে তারা স্বাধীন হতে পারেনি। কারণ ওই হিন্দু এবং মুসলিম ওই সাম্প্রদায়িকতার ফ্রেমওয়ার্কের ভেতরেই তারা তাদের সমস্ত রাজনীতিটাকে নিয়ে এসছে। সেটা আমরা কংগ্রেস বলি, সেটা আমরা মুসলিম লীগ বলি, সেটা আরো অন্য কোনো ধর্মীয় পার্টি হোক না কেন। এটাই কিন্তু আমাদের ভারতীয় উপমহাদেশের একটা বড় একটা কলঙ্ক আমি বলবো। এবং এই কলঙ্ক থেকে যদি আমরা বেরিয়ে না আসতে পারি, তাহলে আমাদের এখানে বেশি সুলভ একটা মত বিনিময় বা একটা সুসম্পর্ক কখনোই প্রতিষ্ঠিত হবে না। আমরা এই রাজনীতির আবর্তেই থেকে যাব এবং সেটা আমাদের সাধারণ জনগণের যে মঙ্গল, বা যেটাকে আমরা বলি যে গ্রেটার গুডস, যে একটা মানুষ, একটা বৃহত্তর জনগোষ্ঠীকে উপকার করা বা তাদের স্বার্থে কাজ করা, সেই কাজটা আমরা কখনো করব না। আমরা সবসময় এই সাম্প্রদায়িকতার আবর্তে ঘুরে আমরা আমাদের রাজনীতিবিদরা সুবিধা ভোগ করবে, যেমন সুবিধা ভোগ করছে নরেন্দ্র মোদী ভারতে। আমার এখানে আর একটা বিষয় যদি একটু দেখি, যে আরএসএস, তাদের দাবি হচ্ছে তারা এই মুহূর্তে বিশ্বের সবচেয়ে বড় সংগঠন। আরএসএসের শাখা সংগঠন আছে দেশে বিদেশে সব মিলিয়ে 2,500-এর বেশি। এই শাখা সংগঠনগুলোকে দিয়ে মূলত আরএসএস সারা ভারতবর্ষ সহ বিশ্বের বিভিন্ন স্থানে যে হিন্দু সম্প্রদায়ের মানুষজন আছেন তাদের মধ্যে তারা প্রভাব বিস্তারের চেষ্টা করে থাকে, এবং তাদের বিদেশি শাখাগুলো অত্যন্ত শক্তিশালী। তো আপনি কি মনে করেন যে আরএসএস তার এই যে মূল উদ্দেশ্য, যে তারা ইতিমধ্যে বলেছে যে ভারতবর্ষ একটি হিন্দু রাষ্ট্র এবং এই হিন্দু রাষ্ট্র হওয়ার জন্য কোনো সাংবিধানিক ঘোষণার কোনো প্রয়োজন নেই, এটি আরএসএসের প্রধান মোহন ভাগবত নিজেই বলেছেন। তাই আপনি কি মনে করেন যে আরএসএস যে লক্ষ্য উদ্দেশ্য নিয়ে কাজ করছে, সেই লক্ষ্য উদ্দেশ্য বাস্তবায়িত হবে বলে কি আপনার মনে হচ্ছে? এটা একটা ভালো প্রশ্ন। আপনি যখন বলছেন যে আরএসএস এর বিভিন্ন শাখা পৃথিবীর বিভিন্ন জায়গায় আছে, এবং ভারতের ভেতরেও কিন্তু 80,000-এরও বেশি আরএসএস এর শাখা আছে, এবং বাইরে 2,500-এরও বেশি। বাইরের একটা বড় একটা প্রভাব আমরা লক্ষ্য করে দেখি সেখানকার ইন্টেলেকচুয়াল যে ক্যাপিটাল বা পুঁজি, বা যারা ইন্টেলেকচুয়ালি ভারতে এই একটা হিন্দুত্ববাদী একটা রাষ্ট্র করার জন্যে তারা নানাভাবে প্রমাণ করার চেষ্টা করছে। আপনি লক্ষ্য করে দেখেন, আপনি যদি এই বুদ্ধিজীবীদের কথায় ভাবি, তাহলে তাদের ভেতরে নাম করা বেশ অনেকেই আছেন, যেমন গায়ত্রী স্পিভাক, আশিস নন্দী, তারপরে ধরুন পার্থ চ্যাটার্জি অথবা দীনেশ চক্রবর্তী। এরা এমন একটা ন্যারেটিভ তৈরি করছে যেখানে তারা বলছে যে ধর্মনিরপেক্ষতা ভারতের স্বকীয়তাকে বা যে পরিচয়, নিজের যে পরিচয়, সেটাকে ধ্বংস করে দিয়েছে। কারণ এটা ব্যক্তিকেন্দ্রিক, এবং এই ব্যক্তিকেন্দ্রিক এবং ধর্মনিরপেক্ষতার যে দৃষ্টিভঙ্গি, সেটা আমাদের এখানে ইন্ট্রোডিউস করেছে ব্রিটিশ সাম্রাজ্যবাদ এবং পশ্চিমা সাম্রাজ্যবাদ। সুতরাং এর বিরুদ্ধে আমাদের ফাইট করতে হবে, না করলে আমরা আমাদের স্বকীয় ভারতীয় বৈশিষ্ট্য নিয়ে আমরা এগিয়ে যেতে পারবো না। সুতরাং এই যে আইডিওলজিক্যাল যে একটা শক্তিশালী একটা প্রাতিষ্ঠানিক একটা রূপ দেয়া হয়েছে এই হিন্দুত্ববাদকে, তার সাথে একেবারে হিন্দু ধর্মীয় যে
ভাবধারা, সেখানেও তারা বলছে কিন্তু এই যে ধর্মনিরপেক্ষতা, ব্যক্তিকেন্দ্রিকতা এবং বর্ণবাদকে তারা বরঞ্চ প্রশ্রয় দিচ্ছে এই কারণে যে বর্ণবাদী যে সমস্ত 4টা বিভাজন আছে ভারতবর্ষে, বর্ণের মানুষজন, তাদের, হ্যাঁ, তারাই হচ্ছে এই ভারতীয় ঐতিহ্যের ধারক, আর এলিট শ্রেণী যারা, তারা হচ্ছে পশ্চিমা সভ্যতার ধারক। সুতরাং এইরকম একটা দুটো বিভাজন করে, যেমন রাজিক মালহোত্রা, তারপরে বালাগা গঙ্গা রাম বলে আর একজন আছেন যারা আরএসএস এর সাথে অত্যন্ত ঘনিষ্ঠভাবে যুক্ত, এবং জি গাই দীপক, তিনিও একজন অত্যন্ত প্রভাবশালী একজন ব্যক্তিত্ব আরএসএস এর এবং ভারতীয় জনতা পার্টির। তারা কিন্তু ওই একই এই যে বৈপরীত্য আনা, যে আমাদের ব্রিটিশ শাসন আমাদেরকে যেটা দিয়ে গেছে সেখান থেকে সম্পূর্ণভাবে মুক্ত না হওয়া পর্যন্ত আমরা স্বাধীন না, এবং সম্পূর্ণ মুক্ত হতে পারবো তখনই যখন আমরা এই আমাদের নিজস্ব যে বৈশিষ্ট্য, এবং সেই নিজস্ব বৈশিষ্ট্য বলতে তারা বোঝাতে চায় ধর্ম, নিজস্ব বৈশিষ্ট্য বলতে তারা বোঝাতে চায় বর্ণবাদী যে কাঠামো যেটা ভারতে বিদ্যমান আছে, সেই কাঠামোর ভিতরেই হচ্ছে ভারতীয় আসল সত্তা নিহিত। সুতরাং তাকে জাগ্রত করা, তাকে টিকিয়ে রাখা, এবং সেই সাথে ধর্মীয় যে দিকগুলো আছে, ধর্মের প্রতি আমাদের যে বিশ্বাসবোধ, সেই বিশ্বাসবোধটাকে কেন্দ্র করে ভারতকে একটা ধর্মীয় রাষ্ট্রে পরিণত করা। এখন এটা সফল হবে কিনা সেটা একটা বড় প্রশ্ন। এই কারণেই মনে করি যে পৃথিবী তো এখন এই গ্লোবালাইজেশন বা বিশ্বায়নের কারণে একটা এমন একটা পর্যায়ে পৌঁছে গেছে যে প্রতিটা দেশ একে অপরকে প্রভাবিত করছে। এখন ভারত যদি হিন্দু রাষ্ট্র হয় তাহলে বাংলাদেশেও তার প্রভাব পড়বে, এবং বাংলাদেশেও যারা ইসলাম ধর্মের বা ধর্মীয় যারা রাজনীতি করছেন বর্তমানে, তারাও এটাতে উজ্জীবিত হয়ে তারাও বলবে যে হ্যাঁ, আমাদের বাংলাদেশকে একটা ধর্মীয় রাষ্ট্র বা ইভেন এমনকি সন্ত্রাসী একটা ধর্মীয় রাষ্ট্রে পরিণত করার প্রচেষ্টা তারা নেবে, এবং পাকিস্তানেও সেটা নেবে। সুতরাং এর ফলাফল হবে এই যে ভারত কখনো শান্তিতে থাকতে পারবে না এই অঞ্চলে, নানাভাবে সন্ত্রাসী আক্রমণ হবে তার দিকে। এবং তাছাড়া ভারতের যে বুদ্ধিজীবী সম্প্রদায় এবং যে সিভিল সোসাইটি আছে, তারা কিন্তু অত্যন্ত শক্তিশালী একটা পরিসর, এই যে সিভিল সোসাইটি ভারতে। আমরা লক্ষ্য করে দেখছি যে ভারতের প্রতিটি সরকারি প্রতিষ্ঠানগুলো আরএসএস এর দখলে, ভারতীয় জাতীয় পার্টির দখলে, এবং একটা উগ্র সাম্প্রদায়িকতা এবং উগ্র ধর্মীয় দৃষ্টিভঙ্গির মানুষের দখলে। কিন্তু তার পাশাপাশি কিন্তু একটা প্রতিবাদী একটা কণ্ঠ আছে। কংগ্রেস যেভাবে পিছিয়ে পড়েছিল এবং তার প্রভাব কমে গিয়েছিল, সেই কংগ্রেস এখন ক্রমেই শক্তিশালী হচ্ছে, দানা বাঁধছে, এবং তাদের যে ধর্মনিরপেক্ষতার যে একটা ঐতিহ্য নেহেরু থেকে শুরু করে ইন্দিরা গান্ধীর মাধ্যমে আমরা লক্ষ্য করেছি ভারতে প্রতিষ্ঠিত হতে, সেটা আজকে একটা চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছে। সুতরাং আমাদের রাজনীতিটাকে অন্যভাবে গড়ে না তুলতে পারলে এই দ্বন্দ্ব এবং এই বিদ্বেষপূর্ণ এবং একটা সন্ত্রাসপূর্ণ একটা পরিবেশ বিদ্যমান থাকবে। আমি এই দুরবস্থার জন্য, আজকে আমরা যে অবস্থায় পৌঁছেছি সেই অবস্থার জন্য আমি অবশ্যই ভারতকে আমি বেশি দোষারোপ করব, এই কারণে যে আপনি লক্ষ্য করে দেখেন 1947 সালে যখন দুটো দেশ স্বাধীন হলো, পাকিস্তান এবং ভারতের উচিত ছিল, বিশেষ করে ভারতের রাজনীতিবিদদের, কংগ্রেসের রাজনীতিবিদদের উচিত ছিল এই ভারতীয় উপমহাদেশকে, যে সমস্ত ক্ষুদ্র ক্ষুদ্র রাষ্ট্র আছে, ভারত তো সবচেয়ে শক্তিশালী রাষ্ট্র ছিল তখন, এই উপমহাদেশের রাষ্ট্রগুলোকে নিয়ে একটা অত্যন্ত শান্তিপূর্ণ পরিবেশে বসে একটা ডায়ালগ করে, আলাপ আলোচনার মাধ্যমে ঠিক করা যে আমরা স্বাধীন হয়েছি কেবলমাত্র ভূখণ্ডগতভাবে, আমরা একটা জমি পেয়েছি, আমরা একটা ভূখণ্ড পেয়েছি, কিন্তু আমাদের স্বাধীনতাকে সম্পূর্ণ করতে হলে আমাদের অবশ্যই যে সাম্প্রতিকতার বিষ বাষ্প দিয়ে আমাদের এই স্বাধীন আমরা লাভ করলাম, সেই বিষ বাষ্পটাকে আমাদের দূর করতে হবে, তা না হলে, এবং সেই জায়গায় ভারত কিন্তু
ফেইল করেছে বলে আমি, ব্যর্থ হয়েছে বলে আমি মনে করি। আমি এই পরিপ্রেক্ষিতে একটা বিষয় আমি উল্লেখ করতে চাই যে ভারতীয় উপমহাদেশে যে সমস্ত স্বাধীনতার আন্দোলন হয়েছে তার প্রতিটাই কিন্তু ধর্মের উপরে ভিত্তি করে। একমাত্র বাংলাদেশের যে স্বাধীনতা, সেই স্বাধীনতা ছিল ধর্মের বাইরে, সেটা ধর্মভিত্তিক ছিল না। আমরা সেই যুক্তফ্রন্টের 50-এর দশকের যুক্তফ্রন্ট যখন ক্ষমতা এলো, সেটা কিন্তু একটা প্রতিবাদী একটা সূচনা বলে আমি মনে করি। এবং সেই সময় থেকে শুরু করে 62, 66, তারপরে 68 বা 70, 71, 72-এর আন্দোলন দিয়ে যে আমরা বাংলাদেশ পেলাম, সেই বাংলাদেশের আন্দোলনটা কিন্তু ছিল একটা ধর্মনিরপেক্ষতার আন্দোলন। এবং সেই কারণে এটা একটা অত্যন্ত ব্যতিক্রমী ধর্মী একটা ঘটনা আমি বলবো, যে আমাদের ভারতবর্ষে যেখানে সাম্প্রদায়িকতার উপরে ভিত্তি করে সমস্ত আন্দোলন হয়েছে, স্বাধীনতা আন্দোলন হয়েছে, সেখানে আমাদের বাংলাদেশের আন্দোলনটা ছিল কিন্তু একেবারে নির্ভেজাল ভাবে মানে একটা অসাম্প্রদায়িক একটা ব্যাপার ছিল। সুতরাং এটাতে আমাদের বাংলাদেশের মানুষদেরকে এই স্বাধীনতার এই যে প্রেক্ষাপট এবং তার যে মূল ধারা, তার জন্য আমার মনে হয় তাদের গর্ববোধ করা উচিত। তাহলে কি আমরা এইটা বলতে পারি যে নিউ ইয়র্ক টাইমস যে আশঙ্কার কথা ব্যক্ত করলো, সেই আশঙ্কাই আসলে মানে ভবিষ্যতে সত্য হতে চলেছে, এবং এর প্রভাব শুধু ভারতের জনগণ বা ভারতের সংখ্যালঘু মুসলমান, খ্রিস্টান বা অন্যান্যদের ভোগ করতে হবে না, এর প্রভাব প্রতিবেশী দেশগুলোতেও পড়বে? যদি অল্প সংক্ষেপে আপনি মানে শেষ করেন। সেই প্রতিবেশীদের উপরে পড়বে এই কারণে যে প্রতিবেশী দেশগুলো, বিশেষ করে পাকিস্তান এবং বাংলাদেশ, এই দুটো দেশ তো মুসলিম সংখ্যাগরিষ্ঠ। সুতরাং যদি নিপীড়ন হয় ভারতে, এবং সেই নিপীড়নটা কিন্তু অত্যন্ত আমাদের দৃষ্টিতে আসছে, কিন্তু সেই নিপীড়নটা নানাভাবে তাদেরকে বঞ্চিত করা হচ্ছে, অর্থনৈতিকভাবে, রাজনৈতিকভাবে, সামাজিকভাবে, সাংস্কৃতিকভাবে। সেই বঞ্চনা যদি আমি দেখি, আমিও তো অত্যন্ত উদ্বিগ্ন হব এবং আমিও রাগান্বিত হব যে হ্যাঁ, মুসলিমদের উপরে কেন অত্যাচার? কারণ আমার একটা আইডেন্টিটি, তো একটা পরিচয় তো আমার ধর্ম পরিচয়, তাই না? সেটা তো আমি বাদ দিতে পারি না। সুতরাং পাকিস্তান এবং বাংলাদেশে এর কারণে আজকে যে উত্তেজনাগুলো হচ্ছে পাকিস্তান এবং ভারতে, তার উৎসটাও কিন্তু ওই যে ভারতের এই দাবি যে ভারত হবে হিন্দু ধর্মভিত্তিক একটা দেশ, একটা রাষ্ট্র, এবং সেখানে অন্যান্য ধর্মভিত্তিক বা জাতিভিত্তিক যে সমস্ত সংখ্যালঘু সম্প্রদায় আছে, তারা হবে দ্বিতীয় শ্রেণীর ক্যাটাগরির মানুষ। সুতরাং এটা আধুনিক প্রেক্ষাপটে, আধুনিক সমাজের প্রেক্ষাপটে কিভাবে এটাকে গ্রহণ করে নেওয়া যায়, সেটা অবশ্যই আমাদের বাংলাদেশ এবং পাকিস্তানের মানুষ, বিশেষ করে এই দুই দেশের, এমনকি আমি এটাও বলতে পারি যে ভুটান থেকে শুরু করে নেপাল বা বার্মা, সেখানেও তো বুদ্ধিস্ট ধর্মের মানুষ সংখ্যা গরিষ্ঠ। সুতরাং তারাও এটাকে কিভাবে দেখবে, বা শ্রীলঙ্কায়ও সেখানে খ্রিস্টান সম্প্রদায় আছে, বা আরো অন্যান্য সম্প্রদায় আছে, স্থানীয় লঙ্কান সম্প্রদায় আছে, তারাও কিন্তু এটাকে কিভাবে দেখবে। সুতরাং আমি যদি আঞ্চলিক ভারত উপমহাদেশের রাজনীতির দৃষ্টিকোণ থেকে দেখি, তাহলে কিন্তু ভারত এটা যদি করে, তাহলে তারা ভারতের আঞ্চলিক ভূমিকা এবং আঞ্চলিক মর্যাদা আরো অনেক কমে আসবে বলে আমি মনে করি, হ্রাস পাবে, এবং সেটা ভারতের জন্য কোনোভাবে ভালো না। সুতরাং আমি এটাই বলবো যে ভারত এ ব্যাপারে চিন্তা ভাবনা করবে, এবং চিন্তা ভাবনা করে সমস্ত একটা রাষ্ট্রে মানুষ যেখানে নাগরিক, সেখানে কেন আমি সেগ্রিগেট করে, আলাদা করে আমি এক নাগরিককে এক শ্রেণীতে অন্তর্ভুক্ত করব আর অন্য শ্রেণীকে অন্যভাবে অন্তর্ভুক্ত করব? এটার কোর কিন্তু, এটার উৎস কিন্তু ভারতের এই বর্ণবাদ। ভারতের বর্ণবাদ তো তার ধর্মের ভেতরে আছে, এবং এটা দীর্ঘকাল ধরে এই ধর্মবাদের উপরে ভিত্তি করে কিন্তু ভারতীয় সমাজ আগেও ছিল, আজও পর্যন্ত আছে। সুতরাং এই ধর্মবাদ, এই বর্ণবাদটাই কিন্তু ধর্মের আকার নিয়ে এখন মুসলিমদের উপরে পড়ছে, এবং মুসলিমদেরকে অত্যাচার করা এবং
তাদের উপরে নিপীড়ন এবং নির্যাতন চালানো একটা পায়তারা চলছে বা চলছে, এটা চলমান। আর ভবিষ্যতে সেটা যদি আরো তীব্র আকার ধারণ করে তাহলে সেটা ভারতের জন্য ক্ষতি হবে বলে আমি মনে করি। ধন্যবাদ অধ্যাপক খান। দর্শক, আপনারা ভারতের উগ্রবাদী সংগঠন আরএসএসকে নিয়ে ডক্টর বদরুল আলম খানের আলোচনা শুনলেন। এই আলোচনার পাশাপাশি আপনারা এই আরএসএস নিয়ে নিউ ইয়র্ক টাইমসে প্রকাশিত 2টি প্রতিবেদন আপনারা চর্চা.com-এ গিয়ে পড়তে পারেন। আপনারা আপনাদের মতামত জানাতে পারেন। আপনাদের মতামত জানাবেন চর্চার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে। আমরা আপনাদের মতামত জানতে আগ্রহী।